আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি হসপিটালের ভুতুড়ে ঘটনা। হসপিটালটি কলকাতায় অবস্থিত। হসপিটালের নাম নেওয়া যাবে না, কারণ ইউটিউবের পলিসির জন্য। কলকাতার এক প্রান্তে অবস্থিত একটি পুরনো পরিত্যক্ত হসপিটাল। তবে এক রহস্যময় ঘটনার পর হাসপাতালটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং শহরের মানুষজন বিশ্বাস করতে শুরু করে এটি একটি অভিশপ্ত হাসপাতাল। ডাক্তার অভিরূপ দত্ত নতুন উদ্যোগ নিয়ে হাসপাতালটি পুনরায় চালু করার চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত এবং ভৌতিক ঘটনাগুলোর সম্মুখীন হয়ে তিনি এবং তার টিম আতঙ্কিত হয়ে পড়েন। এক মৃত মেয়ের আত্মা এবং তার মায়ের অশুভ প্রভাব হাসপাতালের গোপন রহস্যকে ধীরে ধীরে উন্মোচিত করতে থাকে, যা সকলের কল্পনাকে ছড়িয়ে যায়। তো চলুন বন্ধুরা, কাহিনীতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বর্ষার দিন, চারিপাশে মেঘ জমে আছে, সন্ধ্যা নামছে ধীরে ধীরে, চারিদিকে একটা নিস্তব্ধতা। কলকাতার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বেসরকারি হাসপাতালটি যেন ভুতুড়ে প্রাসাদের মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কালের বিবর্তনে সেটি জীর্ণ হয়ে গেছে, ছাদ থেকে চুইয়ে জল পড়ছে, দেওয়ালের ফাটলে গাছের শিকড় জড়িয়ে আছে। পুরনো হাসপাতালের নাম হচ্ছে XYZ মেমোরিয়াল হাসপাতাল। বহুদিন আগে এটি বন্ধ হয়ে গেছে। পুরনো ভাঙাচোর হাসপাতালটি শহরের এক কোনায় লুকিয়ে থাকা এক রহস্য। হাসপাতালটি সুনাম ছিল অনেক। ডাক্তার শিবনাথ সেন ছিলেন একধারেই হাসপাতালের প্রধান চিকিৎসক এবং মালিক। তার তত্ত্বাবধানে এটি শহরের সেরা হাসপাতালগুলির মধ্যে একটি ছিল। কিন্তু এক অদ্ভুত দুর্ঘটনার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। বলা হয় এক রাতে কয়েকজন রোগী এবং কর্মী অদৃশ্য হয়ে যান, আর তারপর থেকেই সেখানে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। শহরের মানুষজন হাসপাতালটির নাম নিতে ভয় পেত। তাদের বিশ্বাস ছিল সেখানে ভূত আছে। এই ঘটনাগুলি ঘটার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে এটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। বছরের পর বছর ধরে এর চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হাসপাতালের ভেতরে প্রচুর গুজব এবং কুসংস্কার ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলতো রাতে এখানে কেউ গেলে আর ফেরে না। কেউ বলে হাসপাতালের ভেতরে মৃত রোগীদের আত্মারা ঘুরে বেড়ায়। কিছুদিন আগে একজন আধুনিক চিকিৎসক ও প্রশাসকরা ঠিক করলো হাসপাতালটিকে আবার পুনরায় চালু করতে হবে। তারা পুরনো হাসপাতালটি সংস্কার করার জন্য একটি প্রকল্প হাতে নিল। নতুন যন্ত্রপাতি আনা হলো, হাসপাতালে অনেক জায়গায় নতুন রং করা হলো, পুরনো দেওয়ালগুলো মেরামত করা হলো। পুরনো ভূতের গল্পগুলোকে তারা গুরুত্ব দিল না, কারণ তাদের মধ্যে কেউই কুসংস্কারে বিশ্বাস করত না। ডাক্তার অভিরূপ দত্ত ছিলেন এই প্রকল্পের প্রধান। তিনি বিজ্ঞানমনস্ক এবং বাস্তববাদী ছিলেন। ভূতের কাহিনী কিংবা কুসংস্কারে তার উপর কোনো বিশ্বাস ছিল না। তবে তার স্ত্রী ঈশিতা ছিলেন সম্পূর্ণ ভিন্নধর্মী। ঈশিতা বিভিন্ন কাহিনী শুনে অভিরূপকে এই প্রকল্প থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। অভি, আমি অনেকবার বলছি ওখানে যেও না। এই হাসপাতালে নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছি, অনেক মানুষ হারিয়ে গেছে সেখানে। তুমি কেন এরকম ঝুঁকি নিচ্ছ? ঈশিতা একদিন অভিরূপকে এই কথা বলে। অভিরূপ হেসে বলে, এসব গুজব ঈশিতা, তুমি অযথা ভয় পাচ্ছ। ভূত প্রেত বলে কিচ্ছু নেই, এটা শুধু মানুষের মন গড়া কাহিনী। তবে ঈশিতা এত সহজে মানতে চাইল না। তার মনে হচ্ছিল কিছু একটা ভুল হতে চলেছে। দিন পেরোতে থাকে, হাসপাতালের কাজ এগোতে থাকে। তবে এরই মধ্যে হাসপাতালের ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথম দিকে কর্মীরা তেমন কিছু বলেনি, কিন্তু পরে ইঞ্জিনিয়ার সুমিত এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। একদিন রাতে সে হাসপাতালে একটি পুরনো ওয়ার্ডে মেরামতের কাজ করছিল। হঠাৎই সে অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ফিরে তাকাতেই সে দেখলো কেউ নেই। তবে সেই অনুভূতিটা একবার নয়, বারবার ফিরে আসতে লাগলো। সে ভয় আর কাজ করতে পারল না, তাড়াতাড়ি হাসপাতাল ছেড়ে চলে গেল। একই রকম ঘটনা ঘটল রাতের দারোয়ান মোহনলালের সাথেও। সে বলল এক রাতে হাসপাতালের নিচতলায় বসেছিল। হঠাৎ করে সে শুনতে পেল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে উঠে বাইরে গিয়ে দেখে সিঁড়িতে কেউ নেই, কিন্তু পায়ের শব্দ যেন তার আশেপাশেই বাজতে থাকলো। ভয়ে সে দৌড়ে হাসপাতালের বাইরে চলে আসে। এই ধরনের অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। অভিরূপ এসব কিছুকে পাত্তা দিতে চাইলেন না। তিনি ভাবলেন পুরনো ভয় পাওয়ার কারণে কর্মীরা এসব গুজব ছড়াচ্ছেন। কিন্তু কিছুদিন পরেই তিনি নিজেও একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন। এক রাতে অভিরূপ তার অফিসে কাজ করছিল। তার চারিপাশে নীরবতা। হাসপাতালে পুরনো ঘরগুলো যেন তাকে অদ্ভুতভাবে চেপে ধরেছে। হঠাৎ টেবিল ল্যাম্পটা নেমে গেল। অভিরূপ ভাবলেন হয়তো বিদ্যুৎ সমস্যা হয়েছে, কিন্তু ঠিক তখনই তার ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকে খুলে গেল। অভিরূপ উঠে দরজার দিকে গেলেন, কিন্তু তখনই তিনি স্পষ্ট শুনতে পেলেন ঘরের ভেতরে কারো শ্বাস প্রশ্বাসের আওয়াজ, কিন্তু আশেপাশে কেউ নেই। অভিরূপ বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তার শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। তিনি তৎক্ষণাৎ বাড়ি চলে এলেন। বাড়িতে এসে তিনি ঈশিতাকে পুরো ঘটনা বললেন। ঈশিতা আরও ভয় পেয়ে গেলেন। আমি বলেছিলাম অভি, ওখানে যেও না, ওটা অভিশপ্ত জায়গা। অভিরূপ এবার একটু দমে গেলেন, তবে তিনি নিজেকে দ্রুত সামলে নিলেন। পরের দিন অভিরূপ তার সহকর্মী ডাক্তার তৃষ্ণা সেনকে ডাকলেন। তৃষা সেন ছিলেন অভিরূপের ঘনিষ্ঠ বন্ধু এবং একই সঙ্গে একই প্রকল্পের অন্যতম প্রধান। তিনি তাকে বললেন, তৃষা,
গত রাতে আমি কিছু অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছি। আমি জানি না এটা কি বাস্তব নাকি আমার মনের ভুল, কিন্তু আমি নিশ্চিত হাসপাতালে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে। তৃষা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আমি কিছুদিন আগে কর্মীদের মধ্যে কিছু অস্বাভাবিক কানাঘুষো শুনেছি, তবে আমি মনে করেছিলাম এগুলো শুধুই গুজব। এখন মনে হচ্ছে হয়তো আমরা ভুল করছি। অভিরূপ এবং তৃষা হাসপাতালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। তারা কয়েকটা ক্যামেরা হাসপাতালে বিভিন্ন জায়গায় বসালেন। বিশেষত হাসপাতালে পুরনো D3 ওয়ার্ডে ক্যামেরা লাগানো হলো, কারণ তারা শুনেছিল সেই ওয়ার্ডটি সবচেয়ে বেশি ভৌতিক। সেই রাতে অভিরূপ এবং তৃষা সিসিটিভি মনিটরে নজর রাখছিলেন। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টা বাজতেই D3 ওয়ার্ডের ক্যামেরা একটা অদৃশ্য দৃশ্য রেকর্ড করল। এক বৃদ্ধ মহিলা সাদা শাড়ি পরে ধীরে ধীরে ওয়ার্ডের ভেতরে হাঁটছিলেন। তার মাথা নুয়ে ছিল, চোখের দৃষ্টি মাটির দিকে, তবে তার হাঁটা চলা স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যেন মাটির উপরে ভাসছে। অভিরূপ এবং তৃষা স্তব্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ সেই বৃদ্ধা ক্যামেরার দিকে তাকালেন। অভিরূপের মনে হলো বৃদ্ধার চোখ সরাসরি তার দিকে চেয়ে আছে, যেন তাকে কিছু বলতে চাইছে। এটা কি? তৃষা ভয় ফিসফিস করে বলল। অভিরূপ কোনো উত্তর দিতে পারল না। বৃদ্ধা ধীরে ধীরে ওয়ার্ডের শেষ প্রান্তে গিয়ে অদৃশ্য হয়ে গেল। মনিটরটি আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা কি এই হাসপাতালে থাকতে পারবো? তৃষা জিজ্ঞেস করল। অভিরূপ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না, কিন্তু আমাদের এখনকার সত্যটা জানতে হবে। সেদিন থেকে অভিরূপে গভীর অনুসন্ধানে নেমে গেল। তিনি হাসপাতালে পুরনো নথিপত্র খুঁজে বের করলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি জানতে পারলেন এক সময় D3 ওয়ার্ডে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছিল। কয়েক দশক আগে মাধুরী নামে এক মেয়েকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। মাধুরী ছিল ভীষণ অসুস্থ। শেষ মুহূর্তে তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার সঙ্গে ছিল তার বৃদ্ধা মা। কিন্তু মাধুরী হাসপাতালে আসার কিছুক্ষণ পরেই মারা যায়। তার চিকিৎসা শুরু করার আগেই সব শেষ হয়ে যায়। তার মৃত্যুতে তার মা পাগল হয়ে যায়। শোনা যায় তার মেয়ের মৃত্যু মানতে না পেরে সেই বৃদ্ধা মহিলা নানা কুসংস্কার এবং তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন। তিনি মেয়েকে ফিরে পাওয়ার আশায় হাসপাতালের ভেতরেই কোনো গোপনে কালো জাদু করছিলেন। এরপর থেকেই হাসপাতালের ওয়ার্ডটি অশুভ এবং অভিশপ্ত বলে পরিচিত হয়ে ওঠে। মাধুরীর মায়ের মৃত্যুর পর ওয়ার্ডটি ধীরে ধীরে খালি করে ফেলা হয়, কিন্তু অনেকেই বলে রাতের বেলায় ওই ওয়ার্ডের ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ শোনা যেত এবং কখনো কখনো সেই বৃদ্ধার ছায়া দেখা যেত। এই ঘটনাগুলি ঘটতে থাকায় হাসপাতালের লোকজন ভয়ে D3 ওয়ার্ডে কাজ করতে রাজি হতেন না, ফলে ওয়ার্ডটি বন্ধ করে দেওয়া হয়। অভিরূপ সমস্ত তথ্য একত্রিত করলেন, কিন্তু এই পুরনো কাহিনী তাকে কোনো সন্তোষ দেয়নি। তিনি বুঝতে পারছিলেন এই ঘটনাগুলির পেছনে আরও কিছু রহস্য লুকিয়ে আছে, যা এখনও তার সামনে আসেনি। তৃষা তার কাছে এসে বললেন, অভি, আমি মনে করি আমরা একটা বড় ভুল করছি। এই হাসপাতালে অতীত যাই হোক না কেন, আমাদের এখানে কাজ বন্ধ করা উচিত। অভিরূপ তৃষার কথার মধ্যে এক ধরনের সতর্কতা অনুভব করলেন, কিন্তু তবু তার মনে জেদটা তাকে আটকালো না। তিনি ঠিক করলেন D3 ওয়ার্ডের ভেতরে এক রাত কাটাবেন এবং দেখবেন সত্যিই সেখানে কোনো ভৌতিক কার্যকলাপ ঘটে কি না। এদিকে ঈশিতা ক্রমাগত তাকে সতর্ক করে যাচ্ছিলেন, তুমি কেন এত বড় ঝুঁকি নিচ্ছ অভি? আমি সত্যিই ভয় পাচ্ছি। অভিরূপ তাকে আশ্বস্ত করলো, তবে এবার তার মনেও একটা কাঁপুনি শুরু করেছে। কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জেদ চেপে বসেছে। তিনি শেষবারের মতো সত্য উদ্ঘাটন করতে চাইলেন। সেই রাতে অভিরূপ এবং তৃষা D3 ওয়ার্ডে যান। তারা দুজন মিলে একটি ভিডিও ক্যামেরা এবং টর্চ নিয়ে সেই পুরানো ওয়ার্ডের ভেতরে বসে পড়েন। চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা। রাত গভীর হতে থাকে। ঘড়ির কাঁটা যখন রাত 12টার ঘরে, হঠাৎ করেই ওয়ার্ডের বাতিগুলো দপদপ করে নিমতে শুরু করলো। চারিদিকে অন্ধকার ঢেকে গেল। তৃষা আতঙ্কিতভাবে অভিরূপের দিকে তাকালো। অভিরূপ তাকে শান্ত করতে চাইল, কিন্তু তখনই ওয়ার্ডের বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেলেন তারা। পায়ের শব্দ ক্রমশ ওদের দিকে এগিয়ে আসছিল। অভিরূপ টর্চ জ্বালিয়ে দরজার দিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তবে সেই পায়ের শব্দ যেন ওদের দিকে ঠিক সামনে এসে থেমে গেল। তৃষা ভয়ে কাঁপছিল। অভি, আমরা এখানে কেন এসেছি? অভিরূপ তার জবাব দিতে পারলেন না। তার শরীর যেন থমকে গেছে। ঠিক তখনই দরজার বাইরে সেই মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, যা তিনি আগেও শুনেছিলেন, এবার আরও স্পষ্ট। কান্নার শব্দে ওরা দুজনে স্থির হয়ে গেলেন। হঠাৎ করেই জানলার কাচ ধীরে ধীরে খুলে গেল। বাইরে থেকে প্রবল ঠান্ডা বাতাস ভেতরে ঢুকলো। সেই বাতাসের সঙ্গে ঘরের মধ্যে ঢুকলো একটি অদ্ভুত ছায়া মূর্তি। মূর্তিটি ছিল বৃদ্ধা মহিলার। তার লম্বা রূপলি চুল এবং সাদা শাড়ি অন্ধকারে আলো ছায়ার খেলা তৈরি করেছিল। তার চোখগুলো গভীর অন্ধকারের মতো শীতল, মুখে কষ্টের ছাপ। অভিরূপ এবং তৃষা দুজনে চুপচাপ বসেছিলেন। তাদের শরীর জমে গিয়েছিল ভয়ে। বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছিল। তার দৃষ্টিতে অদ্ভুত এক যন্ত্রণা। তিনি ধীরে ধীরে অভিরূপের সামনে এসে দাঁড়ালেন।
তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না, যেন তিনি কিছু বলতে যাচ্ছেন কিন্তু পারবেন না। তারপর হঠাৎ করেই তার চেহারা বিকৃত হয়ে গেল, তার মুখে নেমে এলো এক অসম্ভব রাগ, একটা ভয়ঙ্কর গর্জন বেরিয়ে এলো তার মুখ থেকে, যেন মৃতদের চিৎকার। তৃষা চিৎকার করে উঠলেন এবং দৌড়ে বাইরে বেরিয়ে গেল। অভিরূপ মাটিতে পড়ে গেলেন, তার শরীর অবশ হয়ে গিয়েছিল, তিনি অসাড় অবস্থায় পড়ে থাকলেন। যখন অভিরূপ জ্ঞান ফিরে পেলেন তখন তিনি হাসপাতালে বাইরে ছিলেন, তার সহকর্মীরা তাকে বাইরে নিয়ে এসেছেন। তৃষা অনেক দূরে দাঁড়িয়ে কাঁপছিল, তার চোখে আতঙ্কের ছায়া। অভিরূপকে তারা সাবধান করলেন, এই ওয়ার্ডে আর যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু অভিরূপ বুঝতে পারলেন ঘটনাটি এখানেই শেষ নয়। তিনি অনুভব করলেন এই হাসপাতালের অতীতে কোনো গভীর রহস্য আছে, যা এতদিন কেউ জানতে পারেনি। তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি সেই বৃদ্ধ মহিলার আসল পরিচয় এবং তার মেয়ের মৃত্যুর পেছনের রহস্য খুঁজে বের করবেন। এরপর অভিরূপ জানতে পারলেন ডক্টর শিবনাথ সেনের নাতনি ললিতা সেন এখনও বেঁচে আছেন। ললিতা ছিলেন সেই সময়ের প্রত্যক্ষদর্শী। অভিরূপ তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। কয়েকদিন পর অভিরূপ ললিতা সেনের পুরনো বাড়িতে গেলেন। ললিতা তখন প্রায় 80 বছরের কাছাকাছি, এক বৃদ্ধা মহিলা। অভিরূপ তাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং জানতে চাইলেন সেই রাতে আসলে কী ঘটেছিল। ললিতা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, তুমি যা জানতে চাইছো সেটা শুনতে তুমি প্রস্তুত কি না ভেবে দেখো, কারণ সেই রাতের ঘটনা ছিল ভীষণ ভয়ঙ্কর। অভিরূপ চুপ করে তার দিকে তাকালেন। ললিতা ধীরে ধীরে বলতে শুরু করল, সেই রাতে মাধুরীর মা হাসপাতালে এসেছিলেন। মেয়ের মৃত্যুর পর তিনি পাগল হয়ে গেছিলেন। তিনি তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য এক অদ্ভুত কালো জাদু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন তার মেয়ের আত্মাকে জীবিত করে তুলতে পারবেন, কিন্তু সেই মন্ত্র ছিল অত্যন্ত বিপজ্জনক। সেটা উল্টে ফল দিয়েছিল। তার মেয়ে ফিরে আসেনি, কিন্তু সেই মন্ত্রের প্রভাবে হাসপাতালের চারপাশে এক অভিশাপ নেমে আসে। ললিতা আরও বললেন, সেই কালো জাদু করতে গিয়ে তিনি নিজের আত্মাকেও ফাঁদে ফেলেন। তার আত্মা আর মুক্তি পায়নি। সেই থেকে তার আত্মা হাসপাতালের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। অভিরূপ স্তম্ভিত হয়ে গেলেন। এতদিন তিনি কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু এই সত্য জানতে পেরে তিনি শিউরে উঠলেন। ললিতা তার দিকে তাকিয়ে বললেন, তুমি কিছু করতে পারবে না, এই অভিশাপ ভাঙা সহজ নয়। সেটা যারা করেছে তাদের পাপের ভার এখনও মেটেনি। অভিরূপ বুঝতে পারলেন এই হাসপাতালে শুধুই একটা ভবন নয়, এটা একটা অভিশপ্ত স্থল। বহু আত্মার কান্না, মৃত্যু এখানে আটকে রয়েছে। তিনি জানতেন এর কোনো সমাধান তার হাতে নেই। অভিরূপ সিদ্ধান্ত নিলেন ওই XYZ মেমোরিয়াল হাসপাতাল আর কখনো খোলা যাবে না। তিনি তার উপর মহলে দরখাস্ত করলেন এবং হাসপাতালটি চিরতরে বন্ধ করে দেওয়া হলো। হাসপাতালটি আজও শহরের এক কোণে দাঁড়িয়ে আছে, অভিশপ্ত এবং পরিত্যক্ত। কেউ সেখানে যেতে সাহস করে না, কিন্তু যারা কাছাকাছি যায় তারা আজও সেই মেয়ের কান্না শুনতে পায় এবং মাঝে মাঝে সেই বৃদ্ধার ছায়াও দেখতে পায়, যেন এক মা চিরকাল তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন, এক নিষ্ঠুর ভবিষ্যৎ যা কখনো বদলাবে না। ধন্যবাদ বন্ধুরা।